প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্যুরে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি নোয়ারেলিয়াতে। নোয়ারেলিয়া রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে নানাওয়াই রেলওয়ে স্টেশন। আমাদের গন্তব্য হচ্ছে এলার দিকে। তো ট্রেন আসবে দুপুর 12:30টায়। এই মুহূর্তে বাজে 12টার মতো। কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। তো আমি আপনাদেরকে আমার শ্রীলঙ্কা ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করি ট্রেনটা আসতে আসতে। যদি নেক্সট আপনারা যারা শ্রীলঙ্কা ঘুরতে যাবেন, যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে আমি শুরু করি আমার শ্রীলঙ্কা ভ্রমণের একদমই শুরু থেকে। আমরা বাংলাদেশে যাওয়ার 1 মাস আগে টিকিট করি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো আমাদের শ্রীলঙ্কা যাওয়ার টিকিট প্রাইস পড়ে 32,000 টাকা করে, যাওয়া আসা 32,000 টাকা। আমরা 5 জন ছিলাম। সব মিলিয়ে আমাদের টোটাল পড়ে 3,20,000 টাকার মতো, আর মানে পার পারসন পড়ে 64,000 টাকা। তো 1 মাস আগে আমরা টিকিট করে রাখি। আপনারা যদি আরও আগে করেন তাহলে খরচ একটু কম পড়বে, এবং যাওয়ার একদমই সাথে সাথে যদি করেন তাহলে আপনাদের খরচ পড়বে আরও বেশি। তো আমরা ওখান থেকে চট্টগ্রাম থেকে যেহেতু যাচ্ছিলাম, তো আমরা টুলনা নিশিতা ট্রেনে করে গিয়ে পৌঁছায় ভোর 5:30টার দিকে। তো 6টার দিকে আমরা একটা মাইক্রো নিই 1,000 টাকা দিয়ে। ওই টাকার মধ্যে আমাদেরকে একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়। সকালে তো জ্যাম ছিল না, প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাই। তো যাক, কথা বলতে বলতে আমরা ট্রেন উঠে গিয়েছি। ট্রেন চলে আসলো। ওই সময়টাতে প্রচণ্ড ভিড় ছিল, আর ভিডিও করিনি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব এল্লাতে। ওখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা যাব ওখানে একটা চমৎকার সুন্দর জায়গায়, সেটার নাম হচ্ছে রাভানা রেঞ্জ অ্যামিউজমেন্ট পার্ক। এটা হচ্ছে এল্লা রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর। এতক্ষণ অনেক মানুষজন ছিল, ভিডিও করতে পারিনি। ভিডিও করার ছবি তোলার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। ছোটোখাটো খুব ছিমছাম একটা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। তবে আমার জার্নির অভিজ্ঞতা হলো এখানে প্রচুর ইউরোপিয়ান, মানে ইন্ডিয়া, পাকিস্তান, এই সব জায়গাতে যেমন একটু আমরা বাঙালি বেশি থাকে, শ্রীলঙ্কাতে দেখলাম বাঙালি ইন্ডিয়ানের চাইতে একটু ইউরোপিয়ান মানুষ বেশি। আর ওই সময়টাতে সামার ভ্যাকেশন চলছিল আমরা যে সময় যাই, এই জন্যে ট্রেনটাতে মনে হয় 80% মানুষ ইউরোপিয়ান ছিল, 10% ছিল শ্রীলঙ্কান, আর অল্প কিছু ছিল যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি মিক্সড। তো ওখানে ইন্ডিয়ান বাঙালি খুবই কম দেখলাম, ইউরোপিয়ানই বেশি। তো আমরা প্রথমে তো শ্রীলঙ্কায় এসে পৌঁছাই বিকেল 5:30টার দিকে। 5:30টার দিকে পৌঁছায় আমরা গাড়ি করে চলে আসি কেন্ডিতে। কেন্ডিতে আমরা একদিন থাকি, নেক্সট ডেতে আসি নোয়ারেলিয়াতে একদিন ঘুরে তারপরে চলে আসি এল্লাতে আমরা 2 দিন থাকবো। তো হোটেলে আমরা ফ্রেশ হয়ে ওই দিন একটু রেস্ট নিই। নেক্সট দিন সকালবেলা চলে আসি এই রাভানাতে। আমরা ছিলাম ব্রডভিউয়ে। রাভানাতে ছিলাম না, একে তো রুম ছিল না, তার উপর আবার রাভানার প্রাইসটাও একটু বেশি। তো আপনারা এল্লা গেলে অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটাতে আসার জন্য। এই জায়গাটাতে যদি আপনারা না আসেন তাহলে মনে হবে আপনাদের শ্রীলঙ্কা ভ্রমণটাই বৃথা, কারণ এটা এত সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু লিটল অ্যাডামস পিক যে পাহাড়টা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু উপরে ওঠার মতো এত এনার্জি আমাদের ছিল না। সাথে আমার বেবি ছিল, আম্মু ছিল, এই জন্যে আর উঠিনি। আশপাশে হচ্ছে চা বাগানকে ঘিরে অনেক রকমের রাইডের ব্যবস্থা আছে এখানে, অনেক সুন্দর। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা দিয়ে মূলত উপরে উঠতে হয়। তো ওখানে আমরা উঠেছিলাম, যাওয়ার সময় ভিডিওটা করছি। আশপাশের ভিউটা অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আমার তো পাহাড় চোখ থেকে যাচ্ছেই না। এখন আমরা চলে যাব। তো আমরা হোটেল থেকে এখানে আসি টুকটুকে করে 300 টাকার মতো লেগেছিল আসতে। তো ওই টুকটুকে আমাদেরকে আবার এখান থেকে এসে নিয়ে যাবে। আর যাওয়ার পরে আমি আমাদের হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন রাইড চড়তে পারেন। এর মধ্যে একটা আছে রাভানা স্লুইং, তারপর রাভানা জিপ লাইন, তারপরে যে পাহাড়ে চড়া যে প্র্যাকটিসগুলো করেন ওরকম ক্লাইম্বিং করতে পারবেন। আরও অনেক অ্যাক্টিভিটি আছে। যদি আপনারা চান রাভানা সুইংয়ে চড়তে, আপনার লাগবে পার পারসন বাংলাদেশি টাকা 2,500 টাকার মতো। তো আমি আমার হাজব্যান্ড চড়েছিলাম। 2 জন চড়তে পারবেন একসাথে, চাইলে একজনও চড়তে পারবেন, আপনাদের ইচ্ছা। তো
ওখানে 15 মিনিটের মতো চড়ায়, আর বাকি আধা ঘন্টার মতো লাগে উঠতে, বেল খুলে নামাতে। তো রাভানা সুইংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর রাভানা জিপ লাইনের জন্য পার পার্সন প্রায় 9,000 টাকার মতো লাগে, এই জন্য আসলে আমরা চড়িনি। আর আমরা যদি চড়ি আমার বেবিকে কোথায় রাখবো, কারণ এটা প্রায় 2 কিলোমিটার দূরে নিয়ে নামাবে, এই জন্য জিপ লাইনে চড়া হয়নি। আর আমার বেবির জন্য আসলে পাহাড়ে আর চড়া হয়নি, কারণ পাহাড়ে চড়তে গেলে অন্তত 1 ঘন্টা লাগবে, ওই সময় আমার বেবি কোথায় থাকবে, আর অতটা হাঁটতেও পারবে না। কিন্তু উঠতে পারলে ভালো লাগতো। যাক, আশপাশের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো এখানে একটা মজার ঘটনা ঘটে। আমার ওটা ভিডিও করা হয়নি, ওই সময় এতটা বেশি আতঙ্কিত ছিলাম। একটা সাপ পাহাড় থেকে নেমে এই রাস্তা ধরে ওই ঝুপে যাচ্ছিল। ওই সময় তো আমরা ভয়ে একদম চিৎকার দিয়ে উঠি। তখন আসলে আতঙ্কিত না হলে সাপটা দেখাতে পারতাম আপনাদেরকে। এই জন্যে পাহাড়ি রাস্তায় হাঁটলে একটু সাবধানে হাঁটবেন, কারণ এখানে তো প্রচুর গাছপালা ঝোপঝাড় আছে। সাপ করে কি রাস্তায় ক্রস করে, যদি কোনো কারণে সাপ দেখেন আতঙ্কিত হওয়ার দরকার নেই, ওদেরকে আঘাত না করলে ওরা অটোমেটিক চলে যায়। আর যদি ঝোপের মধ্যে আপনারা হাঁটেন বা দাঁড়িয়ে থাকেন, তখন পায়ের দিকে একটু নজর রাখবেন দয়া করে, কারণ এই জায়গাগুলোর মধ্যে ছোটোখাটো কাঁকড়া, পোকা, তারপরে বিভিন্ন ধরনের সাপও থাকে, ছোট বড় অনেক ধরনের বিষাক্ত সাপ থাকে। এই জন্য চেষ্টা করবেন একটু দেখে শুনে হাঁটার জন্যে। আর এখানে এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল, ভিউটা অনেক সুন্দর। তবে এটার উপরে, পাহাড়ের উপরে একটা আইসক্রিম শপ আছে, ওখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম। দেখলাম তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান, আর আমাদের মতো বাঙালি একজন আছে, দেখেন হাঁটতেই পারছে না। আর যারা হাফ প্যান্ট পরেছে ইউরোপিয়ান, এরা কীভাবে দৌড়াচ্ছে। যাক, আমরা পাহাড় থেকেও এখন নিচে নামলাম। আপনারা তো দেখতে পাচ্ছেন গেটআপ, যে ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপিয়ান। আর এই জায়গাটাতেই মূলত প্রথমে আপনি এসে নামবেন। আমরা উপর থেকে এসে নেমেছি, টুকটুক আসবে, এই জন্য টুকটুকটা এসে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। আর এখানে ভিউটা খুব সুন্দর, এই সোজা যে একটা ছাউনির মতো জায়গা, এটা হচ্ছে একটা সুইমিং পুল এবং রেস্টুরেন্ট এবং সানবাথ করার জায়গা। চাইলে আপনি এখানে একটা সানবাথ নিয়ে নিতে পারবেন, সুইমিং পুলও আছে। এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ানই যায়, আমাদের তো সানবাথ করার খুব একটা অভ্যাস নাই, এই জন্য আমরা ওখানে যাইনি। তো কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে যাব আমরা। আর হোটেলে লাঞ্চের ব্যবস্থা আছে, তো হোটেলে লাঞ্চ করতে গেলে আমাদেরকে পে করতে হয়। তো 2-2.5 হাজার টাকার মধ্যে আমরা মোটামুটি হোটেলে খেয়ে নিতে পারি। যে লাল ছাউনি দেওয়া, এটা হচ্ছে আমাদের ডাইনিং হোটেলে। তো আমরা হোটেলে চলে আসছি। আমার হোটেলের বারান্দা থেকে ভিউটা অসম্ভব সুন্দর ছিল। যেটা পাশেরটাই হচ্ছে আমার রুম, এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, চাইলে বসা যায়। এই পাশ থেকে নিচটা দেখা যায়, এখানে ছোট্টখাটো অনেকগুলো কটেজ আছে। এটার নাম হচ্ছে ব্রড ভিউ, আপনারা সার্চ দিলেই পাবেন। এখানে আমরা 3টা রুম নিয়েছিলাম, পার রুমের ছিল 5,000 টাকা করে। সকালে ব্রেকফাস্টটা ফ্রি ছিল, ব্রেকফাস্টের মধ্যে থাকতো রুটি, বাটার, তারপর পাটিসাপটার মতো একটা পিঠা, 2-3 রকমের ফ্রুটস, তারপর চা, কফি, মিনি প্যাক, আর গরম পানি, চিনি, দুধ দিয়ে রাখতো। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কফিও নিতে পারবেন, চাও নিতে পারবেন। এইগুলো তো থাকতো। ব্রেকফাস্টটা ভালো ছিল, অনেক আইটেম দিত, মানে এত আইটেম দিত আমরা কোনো সময়ই সব ব্রেকফাস্ট শেষ করতে পারতাম না, এরকম ছিল। আর দুপুরে রাতে আপনি ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন, ফ্রাইড রাইস, প্লেন রাইস, খিচুড়ি, ওগুলো সব করে। তারপর চিকেন, ভেজিটেবল, ডিম, ওগুলো আপনি যা বলেন ওভাবে দিবে। তো আপনি মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মধ্যে খেয়ে নিতে পারবেন আর কি। কারণ আপনি যদি আরও এক্সপেন্সিভ কোনো মিল চান, সেটা তো আপনার ইচ্ছা, বাট আমরা চেষ্টা করেছি মিনিমাম প্রাইসের মধ্যে যেটুকু খাওয়া যায় তাই আর কি। আর খাবারের টেস্টের কথা বলতে গেলে মোটামুটি ছিল, কারণ ওরা নারকেল তেল ইউজ করে, আরও কী সব মশলা ইউজ করে, মানে আমাদের বাংলাদেশের মতো ওই মশলাগুলো ইউজ না করার জন্য স্মেলটা একটু ডিফারেন্ট থাকায় আমাদের কাছে একটু কেমন যেন লাগতো, বাট রান্না সব মিলিয়ে ভালোই ছিল। এটা আমার হোটেলের বারান্দার নিচে ফুল গাছ, ওইটা হচ্ছে ওদের গ্যারেজ, যে এখানে গাড়ি থাকে। এই গাড়িটা মূলত আমাদেরকে হোটেলে নিয়ে যায়। তবে কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব আর একটু ঘোরাঘুরি করব, তার কারণ আজকে আমাদের এল্লাতে লাস্ট ডে। আমরা কালকে খুব ভোর থাকতে চলে যাব কলম্বোতে। কলম্বো লোটাস রোডটা আপনাদেরকে প্রথমে আমি দেখাবো, তারপর ওই লোটাসটা দেখে আমরা চলে যাব হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব নিগম্বো বিচে। যাক, আমরা চলে আসি কলম্বোতে লোটাস টাওয়ারে চড়তে পার পার্সন লেগেছিল প্রায় 6,000 টাকার মতো। তো 6,000 টাকা দিয়ে আপনি একদমই উপরে উঠতে পারবেন, যেখান থেকে আপনি শ্রীলঙ্কা শহরটা খুব সুন্দর দেখতে পারবেন।
অনেক সুন্দর যাকে বলে। আর এখানে আপনি কিছু ডকুমেন্টারি দেখতে পারবেন, এটা কীভাবে মেক করা হয়েছে এইসব। এখানে আপনি অনেক পিকচারও তুলতে পারবেন। আর এখানে আপনার মানে পাসপোর্ট লাগবে, আপনি কার্ডও পেমেন্ট করতে পারবেন, চাইলে ক্যাশও পেমেন্ট করতে পারবেন। এখানে কাউন্টারে আমাদের ফর্মালিটিসগুলো মেনটেন করা হচ্ছে, মানে যা যা লাগে আর কি। উপরে উঠতে অনেকটা টাইম লাগে, প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে আমাদের ওই 5 জনের ফর্মটা ফিল আপ করতে। এই সময় আমরা বিভিন্ন ডকুমেন্টারি দেখি, এখানে কিছু পিকচার তুলি। তারপর আমরা আস্তে আস্তে লিফটে করে লোটাস টাওয়ারের উপরে উঠবে। লোটাস টাওয়ার কিন্তু এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার, আর বিশ্বের এটা 9ম খুব সম্ভবত। এই জন্যে এটা এক্সাইটমেন্ট অনেক কাজ করছে এটা দেখার জন্যে। আমরা এখন যাচ্ছি একটা রুমে, ওই দিক দিয়ে আমরা লিফটে করে এটার উপরে উঠবো। এখান থেকে সমস্ত শহরের ভিউ দেখবো, ওখান থেকে আমরা কিছু ছবি তুলবো। এখানে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন, কিন্তু আমরা যেহেতু হোটেলে যাব, হোটেলে ফ্রেশ হয়ে আবার নিগম্ব বিচে যাব, এই জন্যে আমাদের একটু তাড়াহুড়া ছিল। আর এল্লা থেকে এখানে আসতে আমাদের খরচ হয়েছে 25,000 টাকা। আর এই ড্রাইভার সাহেবই আমাদেরকে কলম্বো ঘুরিয়ে তারপর নিয়ে যাবে নিগম্বোতে। এই লোটাস টাওয়ারের উপরে উঠেছি আমরা। লোটাস টাওয়ারের উপরে উঠে এই যে এই ভিউটা, অসম্ভব সুন্দর একটা ভিউ। পাশে হচ্ছে লেক আর কয়েকটা রেল স্টেশন মানে লাইন আছে এখানে। এখান থেকে যখন ট্রেনটা দেখতে অনেক সুন্দর লাগে। ওই জায়গাটা আসলে ভিডিওতে উঠানো যাচ্ছে না। আর ওনারা হচ্ছে গার্ড, এই যে হোয়াইট শার্ট পরা গার্ড পরা, ওনারা এই জায়গাটা দেখে রাখে, কারণ একটু রিস্কিও আছে, এই জন্যে ওরা গার্ড দিয়ে রাখে এই আর কি। পুরা কলম্বো সিটিটা আপনার এটার উপরে উঠে দেখতে পারবেন। আর উপরটা আসলেই দেখতে পদ্মের মতো। উপরেও উঠা যায়, উপরে ওঠার জন্য আপনাকে আলাদা পে করতে হবে। দেখ আমরা শুধু এইটুক পর্যন্ত উঠেছিলাম। সামনে তাসিন সবাই ভিডিও করা ছবি তোলায় ব্যস্ত এখানে। আসলে এই ভিউটা এত সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার এই ক্যামেরাতে আমি আসলে ভিউ কতটা দেখাতে পারছি। আর এখানে মানুষজন অনেক বেশি, আমি যে একটা জায়গায় একটু দাঁড়াবো ওরকম পাচ্ছি না, মানে যে ফ্রি জায়গা আমি একটু নিচটা দেখাবো ক্যামেরা দিয়ে কীরকম দেখা যায় ভিউটা। আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ ড্রাইভার সাহেব ওয়েট করছে আমাদের জন্য, আমাদেরকে ঘন্টাখানিকের জন্যে এখানে ঘুরতে দিয়েছে। তো এটা হচ্ছে একটা সার্কেলের মতো, আপনি এক পাশ দিয়ে ঘুরে আরেক পাশ পর্যন্ত যেতে পারবেন, তারপরে বেরিয়ে যেতে হবে আপনাকে। খুবই সুন্দর ভিউ এটা। আর শ্রীলঙ্কা কলম্বোতে গেলে অবশ্যই চেষ্টা করবেন এখানে ওঠার জন্য, না হয় শ্রীলঙ্কা ভ্রমণটা আপনার কাছে বৃথা মনে পড়ে। ওই যে রেল স্টেশনটা, আসলে ক্যামেরাতে জুম করলে ভালো হতো, আমি তো অনেক উপর থেকে দেখছি। এখানে একটু উপর ট্রেন যায়, অসম্ভব সুন্দর, অনেকগুলা লাইন এদিক দিয়ে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত এখান থেকে দেখা যায় মোটামুটি। এত সুন্দর ভিউ, যখন আকাশটা নীল থাকে, এখন তো বিকেল হয়ে যাচ্ছে এই জন্যে আকাশটা ধূসর, কিন্তু যখন সকাল বা দুপুর থেকে তখন আকাশটা একদমই নীল থাকে, তখন আরও বেশি ভালো লাগে। চট্টগ্রাম থেকে আমরা এখানে আসা আরও বেশি কষ্ট হয়েছে আমাদের, কারণ যারা ঢাকা থেকে যায় তারা তো জার্নি শুরু করে ঢাকা থেকে, আমাদের না আরও একদিন আগে থেকে জার্নি শুরু হয়। আমরা ভীষণই টায়ার্ড, এই জন্যে সব কিছু দেখাতে আমাদের একটু তাড়াহুড়া ছিল এই যা। তো এখানে যেহেতু অনারেবল, ভিসার কোনো ঝামেলা থাকে না, তবে আপনারা আসার 24 ঘন্টা আগে কিন্তু ইটিএ করতে হয়। ইটিএ না করলে আপনার এখানে এয়ারপোর্টের প্রবলেম হয়। তবে বাংলাদেশে একটু ঝামেলা করে ইটিএর জন্যে, কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু তেমন কোনো ঝামেলা করে না। কোনো কারণে যদি আপনার ভুলবশত ইটিএটা নাও করেন, তাও আপনি এখানে প্রবেশ করতে পারবেন, শুধু পে করে দিতে হবে আপনাকে। যাক, আমরা এখন লোটাস টাওয়ার নিচে আছি। লোটাস টাওয়ারের নিচের ভিউটা একটু দেখাই। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে করে ফ্রেশ হয়ে বেরোবো বিচ দেখার উদ্দেশ্যে, কারণ শ্রীলঙ্কা এসে যদি বিচে না যায় তাহলে তো হয়েই না। আশপাশটা আসলেও অনেক সুন্দর। যাক, আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি বিচ দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে নিগম্বো বিচ, পিছনে হচ্ছে অনেকগুলো হোটেল, এ পাশে বাউন্ডারি দেওয়া আছে, এই জন্যে আমরা আর দেখতে পাচ্ছি না, মানে ভিতরে প্রবেশ করতে পারছি না। তো আমরা যে নিগম্বোতে যে হোটেলটা নিয়েছিলাম, এটার নাম ছিল নিগম্বো সিগনেচার ভিলা।
তো ওখানে পার রুম প্রাইস পড়েছিল 10,000 করে। তো আমরা 2টা রুম নিয়েছিলাম। একটা রুমে ছিল একটা ডাবল বেড, আর একটা রুমে ছিল সিঙ্গেল 2টা বেড। একটাতে আমরা 3 জন ছিলাম, আরেকটাতে আম্মু আর আমার দেবর ছিল, মানে আমার শাশুড়ি আর আমার দেবর ছিল আর কি এক রুমে। যেহেতু এখানে ভাড়াটা একটু বেশি, এই জন্য আমরা 2টা রুম নিয়েছিলাম। আর ক্যান্ডিতে ওখানে একটু প্রাইস কম হয়, 5,000 করে হয়। আমরা 3টা রুম নিয়েছিলাম। এটা হচ্ছে হোটেলের একটা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন গান বাজনা হচ্ছে। শ্রীলঙ্কান গানগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ শ্রীলঙ্কান গানগুলো যদি আমার চ্যানেলে থাকে তাহলে অনেক সময় কপিরাইট হয়, এটা একটা সমস্যা। তো বিচে কিন্তু তেমন কোনো মানুষজন নেই। আমাদের বিচের জন্য 24 ঘন্টা মানুষ একদম গিজ করে। তবে এখন জোয়ারের সময়, এই জন্য পানিটা কাছাকাছি চলে এসছে। আর আম্মু থাকে, আম্মু তো পানি অনেক ভয় পায়, কাছে যেতে দিচ্ছিল না। যেন আমরা দূর থেকেই বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম। ঝিরিঝিরি বাতাস, উপরে চাঁদও আছে, আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর একটা ভিউ ছিল, অসম্ভব সুন্দর ভিউ। তবে খারাপ লাগছে, আজকে আমাদের লাস্ট ডে শ্রীলঙ্কা ভ্রমণের। আমাদের ফ্লাইট সকাল 8:30টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো আমরা বেরোবো প্রায় ভোর 5টার দিকে। আমরা যে ট্যাক্সি করে এসেছিলাম, ওই মাইক্রো যে ট্যাক্সি না, ঠিক একটু বড় গাড়ি ছিল, উনি আমাদেরকে নিয়ে যাবে। তো উনি আসবে ভোর 5টার দিকে, এসে আমাদেরকে কল দিবে। এই তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে শুয়েছি মানে 1টা 2টার দিকে। তো আবার রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, যে গাড়ি চলে এসছে আমাদের। শ্রীলঙ্কাকে আজকে টাটা। আর রাস্তাঘাটে আসলে একদমই ফাঁকা, মানুষজন নাই একদমই। তবে আমাদের হোটেলে যে রিসেপশনে ছিল উনি খুবই ভালো, একদম উঠে আমাদেরকে ব্রেকফাস্ট করবো কিনা জিজ্ঞাসা করে ভোর 5টার সময় উনি আমাদেরকে গেট খুলে দেয়, সব কিছু ব্যাগ টেক উঠিয়ে দেয়। ওনাদেরকে বলাই ছিল আমরা 5টার সময় চলে যাবো। ওনারা অনেক হেল্পফুল ছিল। আপনারা যদি নিগম্ব থাকতে চান তাহলে নিগম্ব সিগনেচার ফেলাতে যেতে পারবেন, ওনাদের সার্ভিস খুব ভালো ছিল। তো সকালে যেহেতু ব্রেকফাস্ট ছিল, আমাদের তো 5টার সময় আসলে ব্রেকফাস্ট করা সম্ভব না, এই জন্য আমরা বের হয়ে যাই অনেক সকালে। রাস্তাঘাট একদমই ফাঁকা, খুবই সুন্দর। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা যখন আসি আমাদেরকে একটা খাবার দেয়, সেটা হচ্ছে লাঞ্চ, কী বলবো এটাকে, বিরিয়ানি টাইপের ছিল, বিরিয়ানি খিচুড়ি টাইপের। চিকেন ছিল, একটা বান, বাটার, জুস, এগুলো ছিল। আর যাওয়ার সময় আমাদেরকে দিয়েছিল একটু ডিফারেন্ট টাইপের খাবার, সেটা হচ্ছে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস। মানে রাইসটা না খুব গলানো, মানে কেক টাইপের ছিল, রাইস কেক যেরকম বলে চায়নাতে, এরকম কেক টাইপের 2টা রাইস। একটু চিকেনের ঝোল ছিল,